আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী গণিত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 পূর্ণ সংখ্যার জগৎ থেকে যে সকল অঙ্ক করা লাগবে তার সমাধান নিয়ে এখন আলোচনা করা হবে। পৃষ্ঠা 21-এর প্রদত্ত সংখ্যাগুলোর পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যাগুলো লিখে নিচের ছকটি পূরণ করো। আমাদের প্রদত্ত সংখ্যা দেওয়া থাকবে, আমাদের পূরণ করতে হবে পূর্ববর্তী সংখ্যা এবং পরবর্তী সংখ্যা। পূর্ববর্তী সংখ্যা মানে আগের সংখ্যাটা, পরবর্তী সংখ্যা মানে পরের সংখ্যাটা। এটা তুমি দুইভাবে বের করতে পারো। পূর্ববর্তী সংখ্যা বের করতে গেলে সবসময় মনে রাখবে প্রদত্ত সংখ্যা থেকে -1, আর পরবর্তী সংখ্যা বের করতে গেলে প্রদত্ত সংখ্যার সাথে +1। তাহলে কি দেখো, প্রদত্ত সংখ্যা 10, 10-এর পূর্ববর্তী সংখ্যা, তাহলে 10 - 1 = কি 9। আর পরবর্তী সংখ্যা কি 10 + 1 = কত 11। আমাদের প্লাসের সমস্যা হয় না, সমস্যা হয় মাইনাসের। নিয়ম একই। আমাদের দেখো -5-এর পূর্ববর্তী সংখ্যা কি করতে হবে, পূর্ববর্তী সংখ্যা বের করতে গেলে -1, তাহলে কি হবে -6। আর পরবর্তী সংখ্যা বের করতে গেলে কি আমাদের +1, তাহলে কি হবে -4। এই একটা নিয়মেই তোমরা পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যা বের করতে পারবে, অথবা তোমরা সংখ্যা রেখার মাধ্যমেও কিন্তু এটা করতে পারো, কিন্তু এটা আবার একটু বড় প্রসেস। এরপর আছে পৃষ্ঠা 22-এর ছক আছে, আছে শব্দ বিপরীত শব্দ চিহ্ন সহ। শব্দ বড়, বড়র বিপরীত শব্দ ছোট। বড় বড় শব্দ আমরা প্লাস বুঝি, বড় শব্দের চিহ্ন আমরা বুঝি কি প্লাস, আর ছোট শব্দ দ্বারা বুঝি মাইনাস। হালকা দ্বারা বুঝি মাইনাস, ভারী দ্বারা বুঝি প্লাস। আয় দ্বারা বুঝি প্লাস, ব্যয় দ্বারা বুঝি মাইনাস। বাম দ্বারা বুঝি মাইনাস, ডান দ্বারা বুঝি প্লাস। তারপরে প্রশ্ন আছে, ওটা ছকের পরে প্রশ্ন আছে 22 পৃষ্ঠা, নিচের বাক্যাংশগুলো বিপরীত অর্থে লিখো। বিপরীত অর্থ, এখন সব শব্দের তো বিপরীত শব্দ হয় না, যেটার বিপরীত শব্দ হয় শুধু সেই শব্দটা বিপরীত লিখলেই হয়ে যাবে। যেরকম ওজন বৃদ্ধি, ওজনের তো আর বিপরীত কোনো শব্দ নাই, বৃদ্ধির বিপরীত শব্দ আছে হ্রাস, তাহলে আমরা শুধু লিখবো ওজন বৃদ্ধি, বিপরীত অর্থ হলো ওজন হ্রাস। 30 কিলোমিটার উত্তর দিকে, এখন 30-এর তো বিপরীত নাই, কিলোমিটারের বিপরীত নাই, দিকের বিপরীত নাই, বিপরীত আছে উত্তরের, তাহলে উত্তরের বিপরীত দক্ষিণ, তাহলে 30 কিলোমিটার উত্তর দিক, এটা হবে 30 কিলোমিটার দক্ষিণ দিক। তারপরে বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পূর্বে, পূর্বে এটা হবে পশ্চিমে। তারপরে দেখো 700 টাকা ক্ষতি, এটা 700 টাকা ক্ষতি, এটা হবে 700 টাকা লাভ। সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার নিচে। তারপরে 2 নম্বর প্রশ্ন, নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার ওপর দিয়ে উঠছে। এখন ওপর, ওপর মানে কি আমরা জানি, ওপর মানে প্লাস, ওপর মানে প্লাস, তাহলে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার ওপর দিয়ে উঠছে, অর্থাৎ এটা হবে +2000 মিটার। ওকে। একটি ডুবোজাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে, গভীরে চললে মাইনাস, ওপরে চললে প্লাস, গভীরে চললে মাইনাস, তার জন্য যে -800 মিটার। 200 টাকা ব্যাংকে জমা রাখা, জমা রাখা মানে কি প্লাস, আমার টাকা বেশি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, তাহলে +200। আর 700 টাকা ঋণ নেওয়া, ঋণ মানে কি, ঋণ মানে আমি ঋণী হয়ে গেছি, মাইনাস। পৃষ্ঠা 24-এর সমাধান, নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো +5। একটা সংখ্যা রেখা আমরা আঁকাবো, সংখ্যা রেখা, এটাতে মাইনাস নাই, তারপরে আমরা একটা মাইনাস দিব, এবং সংখ্যা রেখাতে আমরা দুই পাশে কি দিব, দুই পাশে আমরা এরকম তীর চিহ্ন দিব। 5, এখানে -2 দিলাম। এন্ড সংখ্যা রেখায় আমাদের কি +5 চিহ্নিত করতে হবে, স্থাপন করতে হবে, +5 যেখানে সেখানে এরকম গোল করে দিব, হয়ে গেল। এটা খুবই ইজি সংখ্যা রেখায় স্থাপন করা, যে সংখ্যাটা স্থাপন করতে বলবে সেই সংখ্যাতে এরকম গোল করে দিব। পৃষ্ঠা 25 আর 26-এর সমাধান। পৃষ্ঠা 25-এ প্রথমে বলেছে যে এটা ছোট চিহ্ন অথবা বড় চিহ্ন দিয়ে নিচের খালি ঘর পূরণ করো, খালি ঘর থাকবে, এই যে এই ঘরগুলো এভাবে খালি ঘর দেওয়া আছে, এগুলো পূরণ করার লাগবে, চিহ্ন দিয়ে এগুলো কি করা লাগবে, পূরণ করা লাগবে। তো এখানে দেখো -1 বড় না 1 বড়, -1 বড় না 1 বড়, 1 বড়।
জিরো বড় না -1 বড়? জিরো বড়। তারপরে -1984 বড় না 2999 বড়? মাইনাসের ক্ষেত্রে মনে রাখবা ছোটটা বড়। মনে করো -1 বড় না -10 বড়? মনে রাখবা যে -1 বড়। মাইনাসের ক্ষেত্রে উল্টা, বড় ছোটর নিয়মটা মাইনাসের ক্ষেত্রে উল্টা, মাইনাসের ক্ষেত্রে কি হয়? উল্টা হয়। এটা মনে রাখবা। আর প্লাসেরটা তো আমরা বুঝি। 3 নম্বর বলেছে কোন একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রা তালিকা নিম্ন উল্লেখ করা হলো: ঢাকা 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াসের ওপর 30 ডিগ্রি সেলসিয়াস, কাঠমান্ডু 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 2 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনগর 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 5 ডিগ্রি সেলসিয়াস, রিয়াদ 0 ডিগ্রি সেলসিয়াসের ওপরে 40 ডিগ্রি। আর মনে রেখো ওপরে হলে প্লাস নিচে হলে মাইনাস। সিম্পল, এই যে ফাঁকা ঘর পূরণ। ঢাকা 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 30 ডিগ্রি, তাহলে +30 ডিগ্রি। কাঠমান্ডুর নিচে, জিরোর নিচে হলো 2 ডিগ্রি, তাহলে -2 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস। শ্রীনগরও নিচে, নিচে হলে মাইনাস, ওপরে হলে প্লাস। সিম্পল। 6 নম্বর বলেছে নিচে সংখ্যা রেখায় উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে। তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লিখো। আমরা উপরে যেটা দেখলাম যে ঢাকার হলো +30, রিয়াদের +40, কাঠমান্ডুর -2 আর শ্রীনগরের -5। এগুলো এখানে বসাইতে হবে। দেখো 1 নম্বর, এই যে আমরা বসাই দিছি। শ্রীনগর -5, কাঠমান্ডু -2, ঢাকা 30, রিয়াদ 40। কোন স্থানটি সবচেয়ে শীতল? কোন স্থানটি? শ্রীনগর। শ্রীনগরের তাপমাত্রা একদমই কম, সব থেকে কম, -5 ডিগ্রি সেলসিয়াস। তারপরে যে সকল স্থানের তাপমাত্রা 10 ডিগ্রির বেশি সে সকল স্থানের নাম লিখো। তাপমাত্রা 10 ডিগ্রির চেয়ে বেশি তাপমাত্রার স্থানসমূহ হলো ঢাকা আর রিয়াদ। ঢাকা আর রিয়াদে 10 ডিগ্রির বেশি, ঢাকাতে 30 ডিগ্রি, রিয়াদে 40 ডিগ্রি। পৃষ্ঠা 26-এর সমাধান: নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তা সংখ্যা রেখায় দেখাও। 2 আর 9 সংখ্যা রেখায় প্রথমে স্থাপন করব আমরা। যেখানে 2 আছে গোল দিয়ে দিব, যেখানে 9 আছে এরকম গোল দিয়ে দিব। তারপরে দেখব কে কার ডানে অবস্থিত, লিখবো সংখ্যা রেখায় 9-এর অবস্থান হলো 2-এর ডানে। এরকম সংখ্যা রেখা স্থাপন করে দেখবো কে কার ডানে, এটা শুধু লিখে দেব। পৃষ্ঠা 27-এর সমাধান: নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে দন্তস, মিথ্যা হলে মি লিখো, মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করো। সংখ্যা রেখায় -10 এর ডানে -8, তো সত্যি কিনা? সংখ্যা রেখায় দেখো, সংখ্যা রেখা হয় কি, এখানে কি -8, এখানে -9, এখানে -10, এভাবে বাম দিকে আসে। এখানে হলো -7, -6। বলেছে -10 এর ডানে -8, তাহলে 10 এর ডানেই তো -8 আছে, তাহলে সত্য। সংখ্যা রেখায় -60 এর ডানে -70। মনে একটা জিনিস শুধু মনে রেখো, ডানে বড় থাকে, সংখ্যা রেখায় ডানের সংখ্যা বড়, বামের সংখ্যা ছোট। এখন এই 10 বড় না 8 বড়? 8 বড়, তাহলে 8 অবশ্যই ডানে থাকবে। এখন -7 বড় না -70 বড়? -60 বড়, তাহলে 60 ডানে থাকবে, 70 বামে থাকবে। তাহলে এটা মিথ্যা। সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। সবচেয়ে ছোট না, সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো -1, আর সবচেয়ে ছোটটা হলো −ইনফিনিটি। তারপরে বলেছে -20 এর চেয়ে -26 বড়। এটা মিথ্যা। কারণ কি? বিয়োগের ক্ষেত্রে, মাইনাসের ক্ষেত্রে ছোটটাই বড় হয়, এটা মনে রেখো। মাইনাসের ক্ষেত্রে ছোটটাই বড় হয়। তাহলে যেগুলো মিথ্যা হচ্ছে সেগুলো আবার শুদ্ধ লিখে দিতে হবে। পৃষ্ঠা 30-এর সমাধান: সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। প্রথমে আছে 9 + -6। প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। তো এখানে আমি আগে পড়ে নিই। সংখ্যা রেখার ওপর শূন্য বিন্দু থেকে ডান দিকে প্রথমে 9 ঘর যাব, +9, +9 ঘর বা 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছাই, +9-এ যেটা। তারপর 9 বিন্দুর বাম দিকে 6 ধাপ অতিক্রম করে, -9 বলেছে তার জন্য বামে যাব। যদি প্লাস বলতো, এখানে -6 বলেছে তার জন্য বামে যাব। যদি প্লাস বলতো তাহলে আবার ডানেই যাইতাম। তাহলে 6 ধাপ অতিক্রম করি এবং 3 বিন্দুতে পৌঁছাই বা 3 বিন্দুতে পৌঁছাই। তাহলে 9 ও -6 এর যোগফল হবে +9, মানে 3 হবে এটা। তাহলে সংখ্যা রেখা প্রথমে যেটা বলবে, প্রথমে বলেছে 9, তাহলে 0 থেকে আমরা সেটার আগে যাব, 0 থেকে ততদূর পর্যন্ত যাব। যাওয়ার পরে যখন যদি প্লাস বলে,
প্লাস বলে তাহলে আবার ডানে যাব, আর যদি মাইনাস বলে তাহলে বাম দিকে যাব। যেহেতু এটা -6, তার জন্য বামে আসছি। এই যে গ নাম্বার আর একটু দেখো, প্রথমে -1, তাহলে আমরা প্রথমে কি করব, 0 থেকে -1 পর্যন্ত যাব, তারপরে -7, তারপরে কি করব, -1 থেকে 7 ঘর আবার বামে যাব, যেহেতু মাইনাস বলেছে। প্লাস বললে ডানে যাইতাম। আর লেখাগুলো তোমাদের মতো করে লিখবা। ঘ নাম্বার দেখো, -5, প্রথমে 0 থেকে -5 পর্যন্ত গেলাম, তারপর +10 বলেছে, প্লাস বললে ডানে যাব, তাহলে -5 থেকে ডানে 10 ঘর গেলাম, তাহলে 5 পেলাম। এই 5টাই আমাদের যোগফল। পৃষ্ঠা 31-এর সমাধান, সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ। দেখো, 137 প্লাস -35। এখানে তো আমরা জানি, একটা জিনিস জানি যে প্লাস প্লাস গুণ করলে হয় প্লাস, তারপরে কি মাইনাস মাইনাস গুণ করলে হয় প্লাস, প্লাস মাইনাস গুণ করলে হয় মাইনাস, মাইনাস প্লাস গুণ করলে হয় মাইনাস। এটার একটা জিনিস কি, একই রকম চিহ্ন গুণ করলে প্লাস হবে, আর আলাদা চিহ্ন গুণ করলে মাইনাস হবে। আবারও বলছি, একই রকম চিহ্ন গুণ করলে প্লাস হবে, আলাদা চিহ্ন গুণ করলে মাইনাস হবে। দেখো, প্লাস প্লাস একই রকম চিহ্ন গুণ করলাম প্লাস হইলো, মাইনাস মাইনাস একই রকম চিহ্ন গুণ করলাম প্লাস হইলো, প্লাস মাইনাস আলাদা চিহ্ন, দুইটা ভিন্ন চিহ্ন মাইনাস, মাইনাস প্লাস দুইটা ভিন্ন চিহ্ন মাইনাস। এখানে খেয়াল করে দেখো, তাহলে এখানে বাইরে আছে প্লাস, ভেতরে মাইনাস, প্লাস মাইনাসে -35, তাহলে 137 থেকে 35 বাদ দিলে 132। তারপরে খেয়াল করো, -31 প্লাস 39 প্লাস 19। প্রথমে আমরা প্লাস যেগুলো আছে সেগুলো যোগ করব। মনে করো তোমার কাছে আছে 39 টাকা আর হলো 19 টাকা, তাহলে তোমার কাছে আছে মোট কয় টাকা, 58 টাকা। আর তোমার ঋণ হলো -31, মানে তোমার ঋণ 31 টাকা। তোমার কাছে আছে 58 টাকা, তোমার ঋণ 31 টাকা, ক্যালকুলেট করে দেখো তো তোমার কাছে থাকবে 27 টাকা। তোমার ঋণ পরিশোধ করে দেওয়ার পরেও তোমার কাছে থাকবে 27 টাকা। অথবা আরো একটা নিয়ম আছে, সেটা হলো কি, যদি দুইটা ভিন্ন রকম চিহ্ন হয়, দুইটা ভিন্ন রকম যদি চিহ্ন হয় এরকম ক্যালকুলেশনে, তাইলে সবসময় বিয়োগ করতে হয়। কি করতে হয়, বিয়োগ করতে হয়। বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে 58 থেকে 31 বিয়োগ করলে আমার হবে 27, 27। এখন চিহ্নটা হবে বড়টার, 31-এর চিহ্ন মাইনাস, 58 চিহ্ন প্লাস, বড় হলো 58। তাহলে 58 চিহ্ন যেহেতু প্লাস, সেহেতু ফলাফলের চিহ্নও হবে প্লাস, বামে প্লাস দিতে হয় না। এবার বলছে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। এই একই রকম আমি যেটা বললাম, ওই একই জিনিস এখানে করা আছে, উপরেরটা করবা এগুলো তোমরা। তারপরে বলেছে, দেখো এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আসার মতো। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, সেটা হলো যে আমি কিন্তু পরীক্ষার প্রশ্নও দিচ্ছি না, বা আমি পরীক্ষাতে কি কি আসবে সেরকম হিন্টও দিচ্ছি না। আমি একটা অধ্যায় থেকে কি কি প্রশ্ন পড়লে তোমরা হয়তো পারবে সেটা, এটা ইংরেজিও না, বাংলাও না, বা অন্য কিছুও না। বাংলা গল্পে মনে করো একটা গল্প তুমি না জানলে ওখান থেকে উত্তর লিখতে পারবে না, কিন্তু গণিত এমন একটা জিনিস, তুমি যদি নিয়ম জানো তাহলে যেভাবে বানিয়ে দিক, গল্প আকারে দিক, বা যেভাবেই দিক, যে নিয়মেই পরীক্ষা হোক, যে কারিকুলামে পরীক্ষা হোক, তুমি পারবে। ঠিক আছে, গণিত এমন একটা জিনিস। তো আমরা নিয়ম শিখছি যে কোন কোনগুলো করা লাগবে বই থেকে, সেগুলো শিখাচ্ছি। এটা প্রশ্ন না। অনেকে আমার ইউটিউব কমেন্টে, অনেকে ইউটিউবে কমেন্ট করো যে স্যার এটা কি প্রশ্ন, এটা পরীক্ষায় আসবে? আমি তো প্রশ্ন বানাইও না, বা আমি প্রশ্ন তোমাদেরকে পরীক্ষার আগের দিন রাতে দেও না বাবা। এটা আমি তোমাদেরকে পড়ার জন্য দিচ্ছি। ঠিক আছে, দেখো, 4 নম্বর, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রাইসা ও ফারিহা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠের কেন্দ্রবিন্দু শূন্য বিন্দু থেকে ডান দিকে 6 ধাপ এবং বাম দিকে 5 ধাপ অতিক্রম করে যথাক্রমে এ ও বি বিন্দু অবস্থানে পৌঁছে। ডান দিকে ধনাত্মক বিবেচ্য, ডানে ধনাত্মক, বামে ঋণাত্মক। ক নাম্বার বলেছে এ ও বি এর অবস্থান সূচক সংখ্যা চিহ্ন সহ লেখো। দেখো, এ, এ এটা এ, এ হলো রাইসা, বি হলো ফারিয়া। এ রাইসা, বি হলো ফারিয়া। মাঠের কেন্দ্রবিন্দু 0, তাহলে রাইসা গেছে 0 থেকে 6 ধাপ ডানে, তার মানে কি +6, রাইসা কি +6। আর ফারিয়া গেছে 0 থেকে 5 ধাপ বামে, বামে গেলে কি -5। এটাই। এই যে এ, এ শূন্য বিন্দু থেকে ডান দিকে 6 ধাপ, তাহলে +6, বি শূন্য বিন্দু থেকে বাম দিকে 5 ধাপ, -5। রাইসা ও ফারিয়ার অবস্থান সংখ্যা রেখায় দেখাও।
রাইসা আর ফারিয়ার অবস্থান সংখ্যা রেখায় দেখালাম। রাইসার অবস্থান সূচক সংখ্যা হলো +6, ফারিয়ার হলো -5। তাহলে একটা আঁকাবো, আঁকায় জিরোটা হলো মাঠের কেন্দ্রবিন্দু, সংখ্যা রেখা আঁকানোর পরে যেটা -5 সেটা হলো ফারিয়া, আর যেটা +6 সেটা হলো রাইসা। সিম্পল। তারপরে বলেছে রাইসা ও ফারিয়া আরো এক ধাপ করে অগ্রসর হলে তাদের অবস্থান সূচক সংখ্যা রেখা ব্যবহার করে দেখাও। তো একটা জিনিস, অগ্রসর হলে কি, দেখো রাইসা ডান দিকে ও ফারিয়া বাম দিকে অগ্রসর হচ্ছে। তাহলে দেখো ফারিয়া আগে ছিল কোথায়, এখানে একটু ভুল হয়েছে। ফারিয়া ছিল এখানে, ফারিয়া ছিল কোথায় বাবা, ফারিয়া ছিল হলো, ফারিয়া ছিল একটু এখানে, ফারিয়া ছিল পূর্বের অবস্থান হলো -5, আর নতুন অবস্থান হলো +6। এক ধাপ অগ্রসর হয়েছে। তাহলে প্রথমে কি -5 ছিল, আরো এক ধাপ বাম দিকে অগ্রসর হলে -6। আর রাইসার অবস্থান ছিল হলো +6, আরো এক ধাপ ডান দিকে অগ্রসর হলে হবে কি +7। এটা আবার যোগ করতে হবে, এটা আবার কি করা লাগবে, যোগ করা লাগবে। তাহলে রাইসার অবস্থান এখন আছে কি +7, আর ফারিয়ার অবস্থান আছে -6। তাহলে এটা আমাদের প্রথমে কি করা লাগবে, যোগ করা লাগবে, যোগ করা লাগবে। তার মানে এটা যোগ করা লাগবে যে -6 + 7, -6 + 7 যোগ করবো আমরা। ওকে, তাহলে খেয়াল করো প্রথমে ফারিয়ারটা লিখে তারপরে রাইসারটা। তাহলে আমরা সংখ্যা রেখায় একটা আঁকালাম, আঁকায় ওপর বিন্দু থেকে বাম দিকে প্রথমে 6 ধাপ অতিক্রম করে -6 বিন্দুতে পৌঁছাইছি। যেহেতু প্রথমে +6 লিখেছি, সরি -6 লিখেছি, সেহেতু 0 থেকে -6-এ পৌঁছাইছি। তারপরে -6 বিন্দুর ডান দিকে, যেহেতু +7 বলেছি সেহেতু ডান দিকে যাওয়া লাগবে, কয় ধাপ, 7 ধাপ। ডান দিকে 7 ধাপ অতিক্রম করে কোথায় পৌঁছালাম আমরা, 1-এ পৌঁছালাম। কোথায় পৌঁছালাম, 1। তাহলে 0 থেকে 1-এর দূরত্ব হলো +1, এক ঘর। সেহেতু আমাদের উত্তর হলো 1, মানে যোগ, সিম্পল। তারপরে 34 ও 35-এর সমাধান। -a এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি? হ্যাঁ, এটা করানোর আগে আরো একটা তোমাদেরকে নিউজ দিই, সেটা হলো আগামী মাসের 4 তারিখ থেকে, 4ঠা আগস্ট থেকে আমাদের একটা নতুন ব্যাচ শুরু হবে। চৌঠা আগস্ট থেকে ক্লাস 6-এর ক্লাস হবে 3 দিন, ক্লাস হবে সপ্তাহে 3 দিন, পরীক্ষা 2 দিন, পরীক্ষা 2 দিন। ক্লাস হবে আর তোমার হলো রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি। পরীক্ষা হবে সোমবার ও শুক্রবার। সময় সন্ধ্যা 6টা। মাসিক বেতন 600 টাকা, মাসিক বেতন 600 টাকা। পড়ানো হবে গণিত ও বিজ্ঞান। যারা ভর্তি হতে ইচ্ছুক আমাদের নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করবে। আমাদের নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করো, 01311013493, এই নাম্বারে যোগাযোগ করবে। ওকে, তাহলে -a এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি? যোগাত্মক, মাইনাসের যোগাত্মক কি, প্লাস হবে। যোগাত্মক বিপরীত রাশি কোনটি, প্লাস হয়। তারপরে 12 এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হবে, দেখো 12 যোগাত্মক মানে তার বিপরীত, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে 12 বা 12 এর যোগাত্মক বিপরীত রাশি হলো -12। তাহলে কি হবে, 0। যোগ করতে বলেছে, যোগ। তাহলে 12 এর যোগাত্মক বিপরীত রাশি -12, এটা এক জায়গায় করলে, এটা এক জায়গায় করলে কি হবে, ওই একই জিনিস, 0। তারপরে এখানে বলেছে কি বাবা, এখানে বলেছে ফাঁকা ঘর -15 সমান 10। খেয়াল করো, ফাঁকা ঘর -15 সমান -10। ওকে, তাহলে এখানে সমান ফাঁকা ঘর, এখানে -10, আর এপারে -15 উপরে গেলে +15 হয়ে গেল। তাহলে ফাঁকা ঘর সমান কত হবে, 5। -10 আর 15 ক্যালকুলেট করলে হবে +5। তারপর প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয়। প্রথম সংখ্যা হলো 7, আর দ্বিতীয় সংখ্যা হলো -8। প্রথম সংখ্যা -7, দ্বিতীয় সংখ্যা হলো -8। এখানে কি বলেছে, প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে। এগুলো আমরা একটু মুছে দিই, তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে। দেখো এখানে আমি বুঝাই দিচ্ছি প্রত্যেকটা।
প্রথম সংখ্যা খেয়াল করো, প্রথম সংখ্যা আমার কি আছে বাবা? -7। আর দ্বিতীয় সংখ্যা আছে -8। প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা হলো 7 আর দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত হলো +8। এই দুটা যদি যোগ করি তাহলে 7 + 8 যোগ করলে হবে আমার হলো +1 বা শুধু 1। প্রথম 5 নম্বর বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগফল a হলে, এখানে কি বলেছে? প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার। দেখো, তাহলে প্রথম সংখ্যা 7 -7, এর যোগাত্মক বিপরীত হলো +7। তৃতীয় সংখ্যা -9, এর যোগাত্মক বিপরীত হলো +9। এই দুইটা যোগ করতে হবে, এই দুইটা যোগ করলে আমার হলো +16। এই এটার সাথে +16 এর সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে, দ্বিতীয় সংখ্যা কি? -8, এক জায়গায় করলে হবে কত? আমার +8 হবে। তাহলে +8 আমার এটা হলো এ, এ সমান তাহলে আমার বের হলো +8। দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগফল এ হবে, দেখো, -15 থেকে ছোট। তাহলে 8 কি -15 থেকে ছোট? না, এটা হবে না। খ নাম্বার বলেছে -90 থেকে বড়। হ্যাঁ, 8 তো -90 থেকে বড়ই, +8 এটা। গ বলেছে 97 থেকে বড়। না, 97 থেকে তো বড় না, 8 97 ছোট। আবার বলেছে -97 ছোট। না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে আমার হবে কি? -90 থেকে বড়। তারপরে আমাদের বলেছে এ সমান দেখো এত, বি সমান এত হলে, এটা একটু অন্য পেজে নিয়ে যাই আমরা। এখানে কি বলেছে আমাদের? দেখো, এখানে আমাদের বলেছে এ ইকুয়াল টু, আমাদের বলেছে 45 বিয়োগ 11। তাহলে এ সমান কত? এ সমান আমাদের 45 বিয়োগ 11 সমান 34। আর বি সমান আমাদের কত? 57 প্লাস -4। বি সমান আমাদের কি আছে? 57 -4 সমান 53। তাহলে এ সমান 56, এটা ভুল। 1 নাম্বার ভুল। বি সমান -53, -53 এটাও ভুল। তারপরে 3 নাম্বার বলেছে এ মাইনাস বি, ইকুয়াল টু 3। তার মানে 34 থেকে 53 বাদ দিলে 3 হয়, এটাও ভুল। এখানে কোনো সঠিক উত্তর দেওয়া নাই। তাহলে এটাতে এখানে কোনো সঠিক উত্তর দেওয়া নাই, এটা বইয়ে ভুল দেওয়া আছে। 7 নম্বর দেখো, এখানে এখানে 0 দিয়ে এখানে এই ডান দিকে বোঝাচ্ছে, 0 থেকে ডান দিকে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা কি বলি? জিরো সহ, জিরো সহ সংখ্যাগুলোকে আমরা বলি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর জিরো বাদে আমরা বলি কি? পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। যদি 1 থেকে ধরা হইতো তাহলে আমরা বলতাম ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন দেখো, 0 থেকে ডান দিকে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। জোড় সংখ্যা তো হবে না, বিজোড়ও আছে এর মধ্যে। আবার 1 2 3 4 সব সংখ্যায় আছে, তাহলে শুধু তো মৌলিক সংখ্যা হবে না, আমাদের হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। 1 নম্বর, নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মধ্যবর্তী পূর্ণ সংখ্যা একদম ইজি, সংখ্যারেখা আঁকাবা যাদের সমস্যা হয়। 0 থেকে 7, 1 2 3 4 5 6 7। তাহলে এর মধ্যবর্তী সংখ্যাগুলো কি কি আছে? 1 2 3 4 5 6, সরি সরি, এটা হলো মাইনাস বলেছে, সরি সরি, খেয়াল করিনি আমি। তাহলে -7, তাহলে 0 -7 হলে বাম দিকে আসবে -1 -2 -3 -4 -5 -6 -7। তাহলে মাঝে কি কি আছে? -1 -2 -3 -4 -5 -6। আর ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। মনে রেখো, বামের সংখ্যা ছোট, ডানের সংখ্যা বড়। তাহলে -6 সব থেকে ছোট, তারপর -5, তারপর -4 -3 -2 -1। ওকে, তারপরে দেখো এইভাবে সবগুলো করবা, এখানে যেগুলো আছে এভাবে সবগুলোই করবা চিত্র দাগায়। 10-এর ক বলেছে -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো। বড়, ভালো করে খেয়াল করো, -20 বড় কোন দিকে? ডান দিকের সংখ্যা বড়, ডান দিকে সংখ্যা রেখায় ডান দিকে বড়। তাহলে মাইনাসের ডান দিকে কি? -19 -18 -17 -16, চারটা বলেছে আমাদের, চারটা হয়ে গেছে। তারপরে -10 হতে ছোট 4টি
ঋণাত্মক পূর্ণ সংখ্যা। -10 ছোট হলে কোন দিকে আসবে? বাম দিকে। তাহলে -11, -12, -13, -14। তারপরে -10 ও 5 এর মধ্যবর্তী চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো। এটা ওই যে একটু আগেই দেখানো হয়েছে। 11 নম্বর বলেছে, এটাও নিচে নিয়ে যাই। 11 নম্বর আমাদের বলেছে যে -8, -10 এর মান নির্ণয়। এগুলো পারবো আমরা। 11 নম্বর মান নির্ণয় যেগুলো আছে। 12 নম্বরও পারবো, বিয়োগফল নির্ণয়, এটাও পারবো। যদি যোগ পারি তাহলে বিয়োগও পারবো। 13 নম্বর আমরা একটু দেখি। 13 নম্বর ছক পূরণ। ছক পূরণ মানে আমরা প্রথমে বাম পাশের গুলো ক্যালকুলেট করব, তারপর ডান পাশের গুলো ক্যালকুলেট করব। আমরা এইভাবেও করতে পারি, আবার এই যে বাম পক্ষ ডান পক্ষ লিখেও করতে পারি। বাম পক্ষ ডান পক্ষ ক্যালকুলেট করব আলাদা করে, আলাদা করে করে তারপরে দেখব যে কোনটা বড় কোনটা ছোট। ঠিক আছে, এইভাবে করব, তাহলে মনে হয় অনেকের বুঝতে সুবিধা হবে। এটা ক্যালকুলেট করব যে দেখো এটা ক্যালকুলেট করলে কি হবে? -3 -6 তাহলে হলো -9, আর এখানে -3 + 6 তাহলে হলো +3। তাহলে এখন দেখো, যেহেতু এইভাবে লিখবো, যেহেতু -9 এর থেকে কি 3 বড়, তাহলে অতএব আমরা এবার উঠাবো। অতএব তাহলে কি, বাম পক্ষ থেকে বাম পক্ষ থেকে ডান পক্ষ বড়। এখন বাম পক্ষতে আছে কি? বাম পক্ষতে আছে -3 প্লাস -6, তারপরে ফাঁকা ঘর দিয়ে ডান পক্ষ যেহেতু বড়, -3 -6। এভাবেও করতে পারো। আবার এখানে যেভাবে সমাধান করে দেওয়া আছে একসাথে, এইভাবেও করতে পারো তোমরা। ওকে, সবগুলো এভাবে করবা। তারপরে আমাদের আছে ফাঁকা ঘর পূরণ। ফাঁকা ঘর পূরণ গুলো খুব ইজি। ফাঁকা ঘর পূরণ গুলো খুবই ইজি। দেখো ক নাম্বার, আমি একটা ফাঁকা ঘর পূরণ করে দিই। -8 প্লাস ফাঁকা ঘর = 0। তাহলে একটা জিনিস খেয়াল করো, আগে আমরা এখানে এটাকে আগে আমরা ব্র্যাকেটটা উঠাই দিই। এটা হবে -8 প্লাস ফাঁকা ঘর = 0। তাহলে খেয়াল করো, ফাঁকা ঘরটা যেহেতু মান বের করতে হবে, ফাঁকা ঘর রেখে দিলাম। এই -8 ওপারে গেলে হয়ে যাবে +8। তাহলে ফাঁকা ঘর সমান 8। এইভাবে সবগুলো বের করবা, তাহলে সুবিধা হবে। এপার থেকে ওপারে গেলে চিহ্নটা শুধু চেঞ্জ হয়ে যাবে, এটা মনে রেখো। ওকে, মান নির্ণয়ও পারবা। মান নির্ণয় যোগ বিয়োগ জানলে মান নির্ণয় পারা যাবে। 12 নম্বরটা দেখো, এখানে একটা সৃজনশীল আছে। এখানে বলেছে যে এ সমান, এটা দেওয়া আছে, বি সমান এটা, বি এর মান নির্ণয় করো। পারবো। দেখাও যে এ লেস দেন বি, এ ইজ লেস দেন বি, বি এর থেকে এ ছোট। তাহলে আমরা এ এর মান নির্ণয় আগেই তো আমরা ক নাম্বারে বি এর মান নির্ণয় করছি। খ নাম্বারে গিয়ে এ এর মান নির্ণয় করব। নির্ণয় করে দেখব যে এ বড় না বি বড়। যদি বি বড় হয় তাহলে আমরা লিখব যে, অর্থাৎ ইজ এ ইজ লেস দেন বি দেখানো হলো। সিম্পল। তারপরে এ ও বি এর মান সংখ্যা রেখায় বসিয়ে এ প্লাস বি নির্ণয় করো। এটা যোগ করা লাগবে, এটা আমরা পারবো। কারণ আমরা এ পাইলাম কত? এ পাইছি হলো -11, আর বি পাইছি হলো আমরা 3। তাহলে এটা -11 প্লাস 3, এটা করা লাগবে। -11 প্লাস 3, এটা সংখ্যা রেখায় আমাদের যোগ করা লাগবে। তো এটা আমরা আগেই করেছি। এভাবে 1 2 3 করে লিখলেও পারো, অথবা একদম ঢালা লিখলেও কোনো সমস্যা নাই। তারপরে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমরা দিয়েছি এই অধ্যায় থেকে। সংখ্যা রেখায় -4 এর অবস্থান কোথায়? শূন্য এর বাম দিকে। -4 এর অবস্থান কোথায়? শূন্য এর বাম দিকে। সংখ্যা রেখায় শূন্যের বামে সংখ্যাগুলোর সাথে কোন চিহ্ন বসাতে হয়? বিয়োগ চিহ্ন। -4 কি ধরনের সংখ্যা? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা একত্রে করলে কি হয়? পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা। 24 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই সংখ্যাগুলোকে কি বলে? এই সংখ্যা সবগুলো পূর্ণ সংখ্যা। কারণ কি, এখানে মাইনাসও আছে, প্লাসও আছে, জিরো আছে। পূর্ণ সংখ্যা 3 ভাগে বিভক্ত, মনে রেখো। 3 ভাগে বিভক্ত। এটা হলো ঋণাত্মক। জিরোর বাম পাশে যেগুলো থাকে ঋণাত্মক, জিরোর ডান পাশে যেগুলো থাকে হলো ধনাত্মক, আর শূন্য প্লাস ধনাত্মক, শূন্য প্লাস ধনাত্মক এটাকে বলে অঋণাত্মক। মানে শূন্য সহ যদি ধনাত্মকটা বলে সেটাকে বলে অঋণাত্মক। অঋণাত্মক। আর ধনাত্মকের আরেকটার নাম হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। ধনাত্মকের আরেক নাম হলো স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা। ওকে, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার অপর নাম কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা।
শূন্য কি ধরনের সংখ্যা? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আবার শূন্য যদি তুমি বলো যে সাহায্যকারী সংখ্যা বা অভাবজ্ঞাপক অঙ্ক, এগুলো হবে। কিন্তু যেহেতু সংখ্যা বলেছে সেহেতু অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলাই ভালো, আর যদি অঙ্ক বলে তাহলে সাহায্যকারী অঙ্ক। পূর্ণ সংখ্যাকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। চিহ্নযুক্ত রেখাকে কি বলে? সংখ্যা রেখা। স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে? 1 2 3 4 সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। অঋণাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যাকে একসাথে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে? -4 -3 -2 -1 সংখ্যাগুলোকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যা কাকে বলে? এটা প্রথম অধ্যায়েও পড়ানো হয়েছে। অঋণাত্মক পূর্ণ সংখ্যা ও ধনাত্মক পূর্ণ সংখ্যাকে একত্রে পূর্ণ সংখ্যা বলে। কোন শব্দটি বৃদ্ধি অর্থে ব্যবহৃত হয়? লাভ, অথবা যে কোনো একটা বসায় দিবে যে বৃদ্ধি অর্থে কি ব্যবহার হয়, যে কোনো একটা সংখ্যা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দ্বিতীয় অধ্যায় পূর্ণ সংখ্যার জগৎ থেকে এগুলো পড়লেই হবে। আর আগামী মাসের 4 তারিখ থেকে আমাদের যে ব্যাচ শুরু হবে, সেখানে যারা ভর্তি হতে চাও আমাদের নাম্বারে যোগাযোগ করবে। ইনশাআল্লাহ ভালোভাবে পড়ানো হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।